হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আয়োজন টি উইথ টিচার্সে। আজকে প্রথম এপিসোড এবং আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় মুখ, আমাদের প্রিয় সিফাত ভাইয়া। ভাই, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ বাবলা। আসলেও ইটস আ গ্রেট অনার অ্যান্ড প্লেজার এখানে আসাটা। তো ভাইয়া, আজকে আপনার সম্পর্কে অনেক কিছু জানবো, শুনবো। তো মেইনলি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমাদের যে টিচারদের ক্লাস আমরা রেগুলার অনলাইনে বা অফলাইনে করি, মানে সেই মানুষগুলো আসলে ব্যক্তি জীবনে কেমন, তারা আসলে কতটা গুরুগম্ভীর নাকি রসিক, সেটা জানার জন্য এবং তাদের ব্যক্তিগত জীবনটা ঠিক কেমন এবং তাদের জীবনের মজার মজার ঘটনাগুলো এবং ক্লাস নেওয়ার সময় যেই সুন্দর এক্সপিরিয়েন্সগুলো তারা ফেস করে, সেটা জানার জন্য আমাদের এই বিশেষ আয়োজন। তাহলে আর সময় ক্ষেপণ না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। তো প্রথম অংশের নাম গেট টু নো ইয়োর টিচার। তো সিফাত ভাইয়া, আপনার সম্পর্কে জানার জন্য বেশ কিছু প্রশ্ন আপনার উদ্দেশ্যে। যে আপনার সোফার আজ পর্যন্ত আপনি দীর্ঘদিন ধরে ক্লাস নিয়েছেন, উদ্ভাসের সাথে আপনার পথ চলাটা লম্বা সময়। তো ব্যক্তিগত জীবনে আপনি যেই সিফাত বিন আজাদ এবং উদ্ভাসের শিক্ষক হিসেবে আপনি যেই সিফাত বিন আজাদ, দুইটা ক্যারেক্টার কি সেম নাকি দুটোর ভিতরে পার্থক্য আছে? পার্থক্য থাকলে ঠিক সেটা কতটুকু? আচ্ছা, প্রথমে খুব কঠিন প্রশ্ন। আসলে আমি বুঝতে পারতেছি না এটা আসলে টি উইথ টিচার্স নাকি আসলে রোস্টিং ইওর টিচার্স। তো যাই হোক, প্রশ্ন যেহেতু করেছো তো সেটার উত্তর তো দিতেই হয়। তো অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফের আমি আর অ্যাজ এ টিচার, উদ্ভাসের টিচার হিসেবে আমি এটার মধ্যে কিছু পার্থক্য থাকলেও খুব যে বড় কোনো পার্থক্য আছে বিষয়টা আসলে তা না। কেননা আসলে বাই ফার যেটা জানো যে আমি আসলে ফ্যামিলির অনেক দায়িত্বই আসলে আল্টিমেটলি আমার হ্যান্ডেল করতে হয়। তো সেইটার দায়িত্ব পালনের সময় যেই আসলে রেসপন্সিবিলিটির যে কোয়েশ্চেনটা চলে আসে, স্টুডেন্টদেরকে পড়াতে যে আমার কাছেও সর্বপ্রথম যেই বিষয়টা সবার আগে আমাকে হিট করে, সেটা হচ্ছে স্টুডেন্টদের প্রতি যে আমাদের টিচার হিসেবে যে রেসপন্সিবিলিটিটা থাকে। কেননা প্রত্যেকটা টিচারই আসলে পড়ায়। পড়ায় আসলে পড়ানোর কোয়ালিটি হয়তো একেকজনের একেক রকম, পড়ানোর সিস্টেম হয়তো একেকজনের একেক রকম। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ এ টিচার যখন আমরা সবথেকে বড় একটা গুণাবলী চিন্তা করি একজন টিচারের আসলে কি হওয়া উচিত, সেই ক্ষেত্রে আমার কাছে প্রথম মানে পার্সোনালি আমার কাছে মনে হয় রেসপন্সিবিলিটির ব্যাপারটা সবার আগেই চলে আসে। তো সেটার আলোকে যদি আমি বলি যে আসলে ফ্যামিলি লাইফে আমি যেমন আমার ফুল ফ্যামিলির মানে আমার বাবা-মা থেকে শুরু করে আমার নিজের পরিবার থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব যেভাবে পালন করি, স্টুডেন্টদের ক্ষেত্রেও আসলে ওরা যেন ওদের বেস্ট সার্ভিসটা আমার কাছ থেকে পায় বা আমাদের কাছ থেকে পায় এবং একই সাথে আসলে দিন শেষে ওরা যেন এটা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে, সেই দায়িত্ববোধটুকু থেকে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। সো আমি এটার উত্তর এভাবেই বলতে চাই যে কিছু পার্থক্য থাকলে এট দ্য এন্ড অফ দ্য ডে ২ সিফাত কি আসলে তুমি একই পাল্লায় মাপতে পারবা? ভাইয়া বরাবরের মতোই আসলে বেশ ডিপ্লোম্যাটিক অ্যান্সার করেছেন। আচ্ছা, না একদমই না, একদমই না। যে দুই সিফাতের ভেতরে পার্থক্য আছে আপনি বলেছেন, কিন্তু আচ্ছা। আপনি তুলে ধরেছেন আসলে সিমিলারিটিসটা, ওকে, ওকে। পার্থক্যটা আপনি বলেন নাই। ওকে ভাইয়া, আপনার সাথে অন্য কোনো এপিসোডে আপনাকে আরো ভালো মতো ধরা আচ্ছা, হবে ঠিক এটা আছে। নিয়ে। ইনশাআল্লাহ সমস্যা নাই। এরপরে তোমার সাথে যেদিন কথা হবে সেই দিনে না হয় এই বিষয়ে আলোচনা করব। আই এম দ্য হোস্ট। ওকে, নো প্রবলেম। একদিন না হয় তোমাকে আমরা গেস্ট বানাবো। ওকে, লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। নেক্সট ইনশাআল্লাহ। প্রশ্ন ভাই জি। আপনার কাছে। এই যে উদ্ভাসে আপনি দীর্ঘ সময় ধরে পড়াচ্ছেন, আমি ভুল না করলে ৮-১০ বছরের মতো আপনার প্রায় টিচিং এক্সপেরিয়েন্স। তো এই দীর্ঘ সময়ের ভেতরে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটেছে যেটা এখনো মনে দাগ কেটে আছে, স্মরণীয় ঘটনা বা ভুলে যাওয়ার মতো ঘটনা বা খুব ফানি কোনো ইনসিডেন্ট। এরকম একটা ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন। ওকে। আচ্ছা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে গেলে আসলে অনেক স্মৃতি চলে আসে। কেননা অ্যাজ ইউ সেইড যে পথ চলাটা আসলে অনেক লম্বা। তো এর মধ্যে অনেক ফানি ঘটনা ঘটেছে, অনেক ইন্টারেস্টিং কিছু ঘটেছে। ভুলে যাওয়ার মতন স্মৃতি আসলে খুব বেশি নাই। তবে অবশ্যই কিছু স্মৃতি তো অবশ্যই থাকে। যেটা আসলে মানুষ মনে করতে চায় না। বাট সবকিছুর সমন্বয় করে আমি স্পেসিফিক্যালি একটা ঘটনা যেটা এখনো মানে আমার এই পুরা উদ্ভাস জার্নিটায় যেই জায়গাটাকে আমি হচ্ছে বারবার করে মনে করি এবং মনে করলে আল্টিমেটলি আমার কাছে খুবই ভালো লাগে। এরকম একটা এক্সপেরিয়েন্সই আসলে মূলত আমি আজকে শেয়ার করতে চাই। খুব কম মানুষই জানে যদিও বিষয়টা, বাট তারপরেও মানে এইটা আমার ওয়ান অফ দ্য প্রাউড মোমেন্টস। তো গত বছরের আগের বছরের ঘটনা। আমি হচ্ছে এরকম আমার দাঁতে কিছুদিন ধরেই ব্যথা হচ্ছিল। তো সেটার সুবাদে আমি হচ্ছে একটা আসলে মূলত ডেন্টিস্ট দেখিয়েছিলাম। তো ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পর যখন হচ্ছে ডেন্টিস্টের যিনি হচ্ছে
সহকারী ছিলেন, তিনি আমাকে কিছু বললেন যে এরকম এরকম এই এক্স রে করতে হবে, এবং সেটার ফলশ্রুতিতে আমি এক্স রে টেক্স রে করে তারপরে যখন ডক্টরের চেম্বারে যাই, তো ডক্টরের চেম্বারে যে ডক্টরকে স্বাভাবিকভাবে আমি চিনতে পারি নাই, কারণ এমনিতেও তো হচ্ছে করোনা পরবর্তী সময় ডক্টররা মাস্ক অনেক বেশি ব্যবহার করেন। তো ডেন্টিস্টের মুখে বোধহয় ৩-৪টা মাস্ক ছিল, এরকম একটা বিষয়। তো পরবর্তীতে আমি যখন ডেন্টিস্ট চেয়ারে মানে শুয়ে পড়লাম, আধা শোয়া হয়ে আমি যখন মানে মুখ ওপেন করেছি যে আমার মানে দাঁতের কি সমস্যা আছে এটা ডক্টর দেখবেন। তো ডক্টর আমাকে চেক করা শুরু করে নিয়ে হঠাৎ করে আমাকে বলতেছে যে, "আপনি একটু উঠে বসেন।" তো আমি তো একটু মানে ১ম এই একটু আশ্চর্য হইছি যে মানে কেন? কি সমস্যাই বা হলো? তো যাই হোক, উঠে বসার সাথে, সাথে উনি আমাকে জিজ্ঞাসা করতেছে যে, "আচ্ছা আপনার নাম কি সিফাত?" তো আমি তো মনে, মনে ভাবতেছি আচ্ছা প্রেসক্রিপশনে তো লিখা থাকারই কথা। তো সেই প্রেক্ষিতে আমি ভাবছি যে হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, জি বললাম যে, "হ্যাঁ, জি আমার নাম সিফাত।" নেক্সট প্রশ্নটাই ছিল যে, "আচ্ছা আপনি কি উন্মেষের টিচার?" তো আমি একেবারে হচ্ছে একটু ধাক্কা খেয়েছি যে, এটা কেন জিজ্ঞাসা করলো? এত কোয়েশ্চেন থাকতে। তো পরে সে হচ্ছে হঠাৎ করেই আমাকে পরবর্তীতে পরিচয় দিল যে, সে কোনো এক সময় আমার কাছে মানে আমরা যখন এই যে ক্লাসগুলো নেই, মানে পুরো বাংলাদেশ ঘুরে, ঘুরে, তো সে আমাদেরই কোনো একটা ব্রাঞ্চের স্টুডেন্ট ছিল এবং সে আমাদের স্টুডেন্ট ছিল। আমার কাছে সে ক্লাস করেছে এবং পরবর্তীতে মানে সেই দিন যে তার সাথে পরিচয়, তো তার সাথে আমার রুট ক্যানাল পারপাস এ দেখা গেছে দীর্ঘ একটা সময় আ মানে দেখা করতে হয়েছে। বেশ কয়েকটা সেশন আমাদের নিতে হয়েছিল। তো স্টিল আমি হচ্ছে মূলত বলতে পারো যে আমি চেষ্টা করেও আসলে আ তাকে কোনো পেমেন্ট করতে পারি নাই, এবং সে হচ্ছে মানে তার ক্ষেত্রেও সে বলে যে এটা ছিল তার লাইফের মানে সবথেকে প্রাউড মোমেন্ট যে যেই ভাইয়ার কাছে পড়াশোনা করেছে, সে করে আজকে সে ডক্টর হয়েছে এবং পরবর্তীতে সেই টিচারকেই যখন সে ট্রিটমেন্ট দিচ্ছে, ইট ওয়াজ রিয়েলি আ প্রাউড মোমেন্ট ফর হার। তো এটা যখন চিন্তা করি তখন আসলে সবথেকে ভালো লাগাটা অটোমেটিক্যালি ভিতর থেকে চলে আসে যে অ্যাকচুয়ালি আমরা তো সেই দিনটারই স্বপ্ন দেখি না যখন আসলে আমাদের স্টুডেন্টরা আমাদের থেকে যতটুকুই গ্রহণ করুক না কেন, পরবর্তীতে তারা যখন সফলতায় পৌঁছে যায় এবং তাদেরকে সফল হতে চোখ দিয়ে দেখি, তখনকার যে ভালো লাগাটা, এটা তো আমার মনে হয় না কোনো টিচার ডিসএগ্রি করবে যে এর থেকে ভালো লাগার মোমেন্ট হয়তো লাইফে খুব কমই আসে। আই গেস তোমার ক্ষেত্রে এরকম অনেকবারই হয়তো হয়েছে। সো ইয়েস, দ্যাট ওয়াজ রিয়েলি ফান অ্যান্ড অলসো আ প্রাউড মোমেন্ট, অ্যান্ড ডেফিনিটলি এটা হয়তো সারা জীবন মনে রাখার মতন একটা ঘটনা। চমৎকার! ভাইয়া নেক্সট প্রশ্নে চলে যেতে চাই যে, উদ্ভাসের তো অসংখ্য ব্রাঞ্চ, শখানেকের মতো ব্রাঞ্চ এখন অপারেশনাল, আরো এক্সপেনশন চলছে আমাদের। অবশ্যই। ঘুরে ফিরে তো আপনি ঢাকার ভেতরে বাইরে অনেক জায়গাতেই ক্লাস হ্যাঁ, নিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন আপনার নেয়া ক্লাসগুলোর ভেতরে কোন ব্রাঞ্চটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা আপনার পছন্দের ব্রাঞ্চ কোনটা? আচ্ছা, আবারও কঠিন প্রশ্ন। পরে দেখা যাবে হচ্ছে যেই ব্রাঞ্চ গুলোর নাম আসবে না তারা হয়তো দেখা যাবে যে এটাকে অন্যভাবে নিতে পারে। তো যাই হোক, সত্যি কথা বলতে উদ্ভাসের যেকোনো ব্রাঞ্চই আসলে ক্লাস নেয়ার এক্সপেরিয়েন্স অসাধারণ, অসাধারণ। বাট তারপরেও যেহেতু প্রশ্ন, তো আ বলতে গেলে যেটা বলতেই হয়, ঢাকার ভিতরে বাহিরে মিলিয়ে বেশ কয়েকটা ব্রাঞ্চেই আসলে ক্লাস নেওয়া হয়েছে। ইনফেক্ট আমি চেষ্টা করেছি প্রায় সব জায়গাতেই যেতে। কিন্তু তারপরেও যদি স্পেসিফিক্যালি উল্লেখ করতেই হয়, আমার বাসা যেহেতু রংপুরে, সো স্বাভাবিকভাবে ঢাকার বাইরে রংপুরে যতবারই যাই, গেলে ক্লাস নেওয়ার পাশাপাশি দেখা যায় মানে আম্মুর কাছ থেকেও একবেলা যেয়ে খেয়ে আসতে পারি। সো এটা একটা অসাধারণ এক্সপেরিয়েন্স যে আমি ক্লাস নিতেও যাচ্ছি, সেই সুবাদে আমার বাসাতেও হচ্ছে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। এটা একটা এক্সপেরিয়েন্স। ঢাকার ভিতরেও মোটামুটি বেশ কয়েকটা ব্রাঞ্চের কথা আসলে চলে আসে ঘুরে ফিরে। যেমন আমি যদি এমনিতে আমাদের ফার্মগেট ব্রাঞ্চের কথা বলি, এছাড়াও সায়েন্স ল্যাব ব্রাঞ্চের কথা যদি বলি, তারপরে আমার নিজের নানা বাড়ি যে ওই পাশে খিলগাঁও, ওই পাশের ক্লাসের কথা আমার মানে যখনই যাই তখনই ভালো লাগে। বিকজ আমার অ্যাডমিশন সময়টায় আমি আসলে খিলগাঁওর ওই রাস্তাগুলো দিয়ে হাঁটাহাঁটি করতাম। ওই দিক দিয়ে আমি মানে আমি তখন আমি নিজেও উদ্ভাসের স্টুডেন্ট ছিলাম যদিও। তো ওই রাস্তা দিয়ে উদ্ভাসের কোচিং এ আসতাম এবং একটা পর্যায়ে তো ধরো এখন যখন ক্লাস নিতে যাই ওইটা একটা ভালো এক্সপেরিয়েন্স দেয়। আর এছাড়া ঢাকার বাহিরে যদি আমি আসলে আমাকে দেখেই বোধহয় বোঝা যায় যে আমি অনেক ভোজন রসিক মানুষ। সো আল্টিমেটলি কয়েকটা জায়গার কথা আমি ঢাকার বাহিরের আরো উল্লেখ করতে চাই, যেমন সাতক্ষীরা। কারণ গেলেই হচ্ছে চিংড়ি মাছ আমার খুব পছন্দের একটা খাবার। তো ন্যাচারালি ওইটা আলাদাভাবে স্পেসিফিক্যালি খাওয়ার একটা সুযোগ হয়। আবার হচ্ছে চাঁদপুরে গেলে তো ইলিশ মাছ খাওয়া হয়। সো এরকমভাবে বেশ কিছু ব্রাঞ্চ আসলে স্মৃতির জায়গাটা জড়িয়ে আছে। আবার যখন আমি এই খাওয়া-দাওয়ার বিষয় থেকে বের হয়ে এসে এক্সপেরিয়েন্স এর কথা যদি বলো যে রিসেন্টলি উদ্ভাস ভোলায় একটা ব্রাঞ্চ ওপেন করেছে। তো ভোলায় যখন ক্লাস নিতে যাই সেইখানকার স্টুডেন্টরা আসলে যেভাবে করে আমাদেরকে গ্রহণ করে নেয়,
তারা যেভাবে করে আসলে আমাদেরকে আমাদের প্রতি তাদের এক্সপেকটেশনটা যখন তারা প্রকাশ করে এবং তারা যখন একদম এত বেশি ওয়েলকামিংলি আমাদের সাথে বিহেভ করে, তো এটা দেখলে তখন সত্যি খুব খুব বেশি একটা ভালো লাগা দিয়ে মনটা ভরে যায় সত্যি কথা বলতে। তো এই তো। আর এছাড়া আসলে দেখা যাচ্ছে যে ব্রাঞ্চ তো অনেক, নাম নিতে গেলে শেষ হবে না, বাট তারপরও এই তো, এই কয়টা ব্রাঞ্চের কথা স্পেসিফিক্যালি মানে মনের ভিতরে এই জায়গাগুলোর নাম শুনলেই কোনো না কোনো স্মৃতি ভেসে ওঠে, সেখান থেকেই হয়তো নামগুলো চলে আসলো। ইনশাল্লাহ এরপরে কোনো একটা এপিসোডে বাকি ব্রাঞ্চগুলোর কথাও চলে আসবে। ভাইয়ার কাছে জিজ্ঞেস করেছিলাম ভাইয়ার প্রিয় ব্রাঞ্চ কোনটা, ভাইয়া অনেকগুলো ব্রাঞ্চের রিভিউ দিয়ে ফেলেছে। এগেইন আ ডিপ্লোম্যাটিক অ্যান্সার না ফ্রম না না, সিফাত ভাই একদমই না, অ্যাজ ইউজুয়াল। একদমই না। ওকে, এটা তো আসলে একটা তো বলা যাবে না, একটা তো আসলে না, অনেকগুলোই। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম যে অনেস্টলি ভাইয়ার প্রিয় ব্রাঞ্চ আসলে একটা না, মাল্টিপল ব্রাঞ্চেস এক্স্যাক্টলি, ভাইয়ার ফেভারিট। এক্স্যাক্টলি। চমৎকার ভাইয়া। এই রাউন্ডের বা এই সেগমেন্টের আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনি ইংলিশে কম বেশি সব টপিকই ভালো পড়ান, ধরে নিচ্ছি তর্কের খাতিরে। আচ্ছা, তর্কের খাতিরে, ওকে। তারপরও মানুষের একটা এক্সপার্ট জোন থাকে যে এইটা পড়াইতে আমি খুব বেশি কমফোর্টেবল। সো গ্রামার বা টেক্সট যে কোনো জায়গা থেকে আপনি হুম। যা ক্লাস নেন এর ভিতরে কোন টপিক পড়াতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে বা আপনার মনে হয় আপনি ডেলিভার করতে অনেক কমফোর্টেবল? ওকে, এই ক্ষেত্রে যদি আমি জিজ্ঞাসা করোই বা প্রশ্নটা যেহেতু চলেই আসছে, সেই চিন্তা থেকে আমি যদি বলি আমার কমফোর্ট জোন কিংবা আমার আসলে পড়াতে খুবই ভালো লাগে ভার্ব টপিকটা। কেননা আসলে অ্যাজ ইউজুয়াল যেহেতু ইংরেজি নিয়েই আসলে ডিলিংটা, তো ইংরেজির আসলে একদম সেন্টার, যদি গ্রামারের সেন্টার চিন্তা করো, তো সেই ক্ষেত্রে আসলে ভার্ব তো একদম মোস্ট এসেনশিয়াল পার্ট অফ আ সেন্টেন্স। তো সেই জায়গা থেকে ভার্ব পড়াতে একদম ভার্বের টাইপস থেকে শুরু করে নিয়ে আমরা একদম সেন্টেন্সে ভার্ব অ্যাপ্লিকেশন পর্যন্ত, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে গ্রামার পার্ট থেকে। আর টেক্সটের কথা যদি বলো, সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই যেটা পাই যে টেক্সট থেকে গ্রামারটা, কেননা অ্যাজ অ্যান ইংলিশ টিচার যে জিনিসটা আমি হচ্ছে ফিল করেছি দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকেই বলো বা যতটুকুই আসলে রিসার্চ হয়েছে এইটুকু সময়ের মধ্যে, সেখান থেকে যে আমরা আসলে গ্রামার তো শিখি, গ্রামার শেখার পর গ্রামার অ্যাপ্লিকেশনের সব থেকে বড় ওয়েটা কিন্তু, সব থেকে সুন্দর ওয়ে কিন্তু হয় যখন আমরা আমাদের টেক্সট বুকের লাইন থেকে প্যাসেজ শুধু মিনিং শেখার জন্য না পড়ে, প্যাসেজ থেকে যখন আমরা গ্রামারগুলোকে কানেক্ট করে পড়ি, তখন যে একটা আমাদের সেন্স গ্রো করে, দেন উই ক্যান ফিল যে ইংলিশ গ্রামার আসলে মুখস্থের কিছু না, রাদার এইটাও কিন্তু মানে উই ক্যান ফিল দ্য গ্রামার যে আসলে কিভাবে হলো। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব আমি রুল তো শিখলাম, এবার আমি বইতে এসে অ্যাপ্লিকেশন দেখলাম যে না, এখানে কেন এটার পরে এটা হলো বা ওইটার পরে এটা কেন হলো না। সো ইয়েস, অফকোর্স সেটাও আমার জন্য পড়াতে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। এর মধ্য দিয়ে আমাদের প্রথম সেগমেন্ট ডান। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে, খুবই মজার সেগমেন্ট, র্যাপিড ফায়ার রাউন্ড। আপনাকে দুটো করে অপশন দেওয়া হবে, ইউ হ্যাভ টু চুজ ওয়ান। ওকে, এটা তো মানে আরো কঠিন হয়ে যাবে নাকি? কঠিন না, আমি বলবো ইন্টারেস্টিং হতে ওকে, যাচ্ছে। ইনশাআল্লাহ, সো দেখা যাক। আপনার কাছে প্রথম প্রশ্ন, ওকে। অনলাইন ক্লাস নাকি অফলাইন ক্লাস? ও মাই গড, এটা তো হচ্ছে স্টুডেন্টদের এখনকার সময়ে সব থেকে বড় কম্পেয়ার কন্ট্রাস্ট এসেতে ফেলে দিলা তুমি আমাকে। তো যাই হোক, অফলাইন ক্লাস অনলাইন ক্লাস, আবারও মনে হচ্ছে ডিপ্লোম্যাসি করতে হবে। তো দিস আলটিমেটলি টাইম ডিপ্লোমেসি করার সুযোগ নাই, আচ্ছা, ইউ হ্যাভ টু পিক ওয়ান। ঠিক আছে, যদি একটা চুজ করেই নিতে হয়, আইল ডেফিনেটলি গো উইথ অফলাইন ক্লাস। ওকে, ইন্টারেস্টিং। নেক্সট প্রশ্ন, আপনার ক্ষেত্রে কলেজ লাইফ নাকি ইউনিভার্সিটি লাইফ? অপশনগুলো একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে না? মানে অপশন এ আর অপশন বি দুইটা একই হয়ে যাচ্ছে আসলে। তো দুইটারই মানে ইকুয়াল ইন্টারেস্ট আছে, অফকোর্স আছে, বাট এখানেও যদি পছন্দ একটাকে করে নিতেই হয়, তাহলে আইল গো হিয়ার উইথ কলেজ লাইফ। ওকে, ইন্টারেস্টিং। তাহলে ভাইয়ার স্কুল কলেজ লাইফ একসাথে বলতে গেলে বেশি ইন্টারেস্টিং, যেহেতু আপনি ক্যাডেট কলেজে পড়েছেন, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি ওই দিকের পাল্লাটা এক্স্যাক্টলি, মানে আমার কলেজ লাইফের স্মৃতিটাই আসলে মানে অনেক অনেক বেশি আসলে স্মৃতিকাতর হয়ে যায় মনে পড়লেই। সো ইয়েস, অফকোর্স। ঘুরতে কোথায় ভালো লাগে, পাহাড় নাকি সমুদ্র? বয়সের বিবেচনায় সমুদ্র। এই প্রশ্নের ক্ষেত্রে কোনো ডিপ্লোমেসি চলবে না ভাইয়া, এন্ড আমাদের জেনে রাখতে হবে এটার পরবর্তীতে আপনার ফ্যান ফলোয়ার 2-4টা কমে যেতে পারে। বলো। কোনটা সাপোর্ট করেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আচ্ছা, ঠিক আছে, এইখানে এখন আমি যদি দুইটার একটাও না চুজ করে নেই। ওকে, আচ্ছা, ঠিক আছে, যদি এই দুইটার মধ্যে চুজ করে নিতেই হয়, সেই ক্ষেত্রে আমার এখনকার সাপোর্ট আমি না বলি, রাদার এখন কোনটা সাপোর্ট করি বা কি, সত্যি কথা বলতে ছোটবেলায় আমার হচ্ছে পছন্দের রং ছিল হলুদ। সেই জায়গা থেকে আসলে
আমার একেবারে ছোটবেলা আমার বাবাও হচ্ছে ব্রাজিলের ফ্যান ছিলেন। যদিও আমার বাবা এখন আর্জেন্টিনার ফ্যান হয়ে গেছেন, বাট স্টিল ইয়েস অফকোর্স এই দুইটার মধ্যে যদি চুজ করে নিতে হয় আইল গো উইথ ব্রাজিল। ইন্টারেস্টিং। ওকে লাস্ট প্রশ্ন, অ্যান্ড আই থিঙ্ক দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান। ওকে কাউসার ভাই নাকি হিমেল ভাই? ও মাই গড, আচ্ছা এই প্রশ্ন করবা এটা তো আমি আসলে আশা করি নাই, সত্যি কথা বলতে। এখানে আসলে চুজ করে কি নিতেই হবে? নিতেই মানে হবে ভাই। না, যদি চুজ করে নিতে হয় তাহলে তো আসলে হইল না বিষয়টা। কিভাবে হবে এটা? এটা তো আসলে আমি যদি আইল গো উইথ বাবলা ভাই। ঠিক আছে, এই বিষয়টার ক্ষেত্রে আমরা একটু সিফাত ভাইকে ছাড় দিলাম। ওকে, এর মাধ্যমে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ হলো। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় এবং সর্বশেষ রাউন্ডে। আমাদের রাউন্ডের নাম রিউমার স্ক্যান। আরো ইন্টারেস্টিং প্রশ্ন ভাইয়া, যে আমাদের যারা টিচার আছে তারা কেমন পারফর্ম করছে সেটা যাচাই করার জন্য আমাদের মেট্রিক্স আছে, এটা অনেকেই জানে। আমাদের যারা হ্যাঁ স্টুডেন্ট, অবশ্যই। টিপিপি, টিচার্স পারফরমেন্স পয়েন্ট, অর্থাৎ একজন শিক্ষক কেমন ক্লাস নিচ্ছে, গুড, ব্যাড নাকি এভারেজ। মাঝখানে অনলাইনে কিছুদিন আমাদের ভেরি গুড পর্যন্ত অপশন ছিল, বাট ইন হ্যাঁ। জেনারেলি আমাদের গুড, ব্যাড অর এভারেজ, যেটার ভিত্তিতে আমরা হ্যাঁ। প্রিলিমিনারি দেখি যে একজন টিচারের পারফরমেন্সটা আসলে কেমন। এক্স্যাক্টলি। এন্ড আমরা রেগুলারলি আমাদের অথরিটি এটা মনিটর করে যে টিচার অবশ্যই, কেমন করছে অবশ্যই। না করছে। সো এরকম একটা রিউমার আমাদের কানে আছে, ক্লাসে আপনি বেশি টিপিপি পাওয়ার জন্য ক্লাসে নাকি মাঝে মধ্যে গান পরিবেশন করেন বা ক্লাসে জোক শুনান। ভাই, আসলে এই রিউমারটা কতটুকু সত্য? বাবলা দাঁড়াও, চা খেয়ে নেই। আচ্ছা, প্রথম কথা, আই রিয়েলি উইশ যে এরকম করতে পারতাম। আচ্ছা, তো এখন সত্যি কথা বলতে বাবলা, আমাদের ক্লাসের লেকচার ডিস্ট্রিবিউশন গুলো এমন ভাবে থাকে, তুমি যেহেতু আমাদের টিচার্স অবশ্যই তুমি এটা আমার থেকে আরো হয়তো ভালো জানো। সত্যি কথা বলতে ক্লাসে কন্টেন্ট পড়ায় শেষ করা যায় না, এরকম রিউমার বেবি আমার নামে আরো বেশি আসে যে ভাইয়া হচ্ছে নর্মাল ক্লাস টাইমের থেকেও বেশি টাইম নিয়ে ফেলেছেন অনেক ক্ষেত্রেই ক্লাস নিতে গিয়ে। তো সেই ক্ষেত্রে আসলে এই ধরনের গান শোনানোর সময় মনে হয় আসলে থাকে না। আর তাছাড়াও আমি যদি এই ভয়েস নিয়ে আসলে গান গাই তাইলে আসলে কেমন শোনায় সত্যি কথা বলতে। তো এই রিউমারটা আসলে ফলস রিউমার। ইনফ্যাক্ট Okay. রিউমারস আর ফলস, রাইট? ওকে, আমাদের নেক্সট এবং লাস্ট প্রশ্ন। এই রিউমারটা আমি ক্লাস নিতে যে অনেক শুনেছি, ওকে। বিভিন্ন পোস্টগুলোর কমেন্ট সেকশন দেখেছি, অনলাইন ক্লাসগুলোতে লাইভ কোয়েশ্চেন পাওয়া যায়। আমি কোয়াইট শিওর আপনিও পেয়েছেন যে উদ্ভাসের ভাইয়া আপুদের লাইফটা মনে হয় খুব বিন্দাস একটা লাইফ, প্রচুর চিল করার তারা সুযোগ পায়, তাদের জীবনটা মনে হয় Exactly, একদম হ্যাঁ। ড্রিমি একটা লাইফ। অ্যাজ আ উদ্ভাসের টিচার, লাইফটা কি আসলেও মানে স্মুথ কিনা? স্মুথ হওয়ার থেকেও বড় কথা, এখানে আসলে আপনার জন্য রিল্যাক্স করার বা আসলে চিল করার সুযোগ কতটুকু থাকে? ওকে, সো এই কোয়েশ্চেনের উত্তর দিতে গেলে একটু লম্বা সময় নিয়ে ফেলতে হবে। সত্যি কথা বলতে টিচার প্রফেশনটাই এমন একটা প্রফেশন যেখানে আসলে মানে ভালো লাগার এক্সপিরিয়েন্স একটাই, সেটা হচ্ছে স্টুডেন্টদের সাকসেস। অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাজ এ উদ্ভাসের টিচার, টু বি ভেরি অনেস্ট, আমি যদি বলি যে এই লাইফটা স্ট্রেস ফ্রি কিনা বা এই লাইফটা বিন্দাস এবং চিল কিনা, সেটার অ্যান্সার দিতে গেলে যেটা আসলে সবার আগে চলে আসে যে আমাদের আসলে রিল্যাক্সের টাইম কতটুকু থাকে। অ্যাজ এ টিচার তুমিও দীর্ঘদিন থেকে উদ্ভাসে ক্লাস নিচ্ছ, তো এই সব কিছুর বিচারে যখন প্রথম ব্যাপারটা চিন্তা করি যে আমাদের শিডিউলগুলো আসলে কেমন হয়, ন্যাচারালি দেখা যায় উদ্ভাসে প্রথম ক্লাসটা হয় একদম সকালে 7টা কিংবা 7:30টায়। তো 7টা 7:30টায় হলে একটা টিচারকে আসলে ঢাকায় কিংবা ঢাকার বাহিরে যদি ক্লাস নেওয়ার কথা হয়, ঢাকায় হলেও টিচারকে কিন্তু অ্যাটলিস্ট সকাল 6টায় কিন্তু উঠতেই হয়। আর ঢাকার বাহিরে হলে দেখা যায় আগের সারাটাই রাতই হচ্ছে জার্নিতে চলে যায়। সো এবং এই বাস থেকে নেমে ডিরেক্ট ক্লাসে ঢুকে যেতে হয়, রেস্ট করার এক্স্যাক্টলি, সুযোগ থাকে অনেক না। অনেক অনেক এরকম হয়েছে যে সকাল 7:30টায় ক্লাস, হয়তো বাস থেকে নামাই হয়েছে 7টায় কিংবা ইভেন 7:15তে নেমেও 7:30টার ক্লাসে ঢুকতে হয়েছে, এরকম এক্সপিরিয়েন্স আমাদের অলমোস্ট সবার সাথেই হয়েছে। তো এই ক্ষেত্রে তো ধরো সকালের ক্লাসের আগের রাতের জার্নিটার কথা বললাম, এছাড়া যখন তুমি এমনিতে 2টা ক্লাসের মাঝখানে গ্যাপ চিন্তা করো, ইটস হার্ডলি হাফ অ্যান আওয়ার গ্যাপ, একটুখানি রেস্ট করে এর মধ্যে আবার খাওয়া দাওয়া সেরে যখন সারাদিন আসলে 3টা বা 4টা ক্লাস শেষ হয় সন্ধ্যাবেলা, পরের দিন কিন্তু অন্য কোনো একটা জায়গায় হয়তো সকাল 7টায় ক্লাস থাকে। তো সেইটার জন্য কিন্তু আবার নিজেকে প্রিপেয়ার করে ফেলতে হয় যে না আচ্ছা, পরের দিনের জন্য যদি জার্নি করতে হয় জার্নিটা কিভাবে করব, অর্থাৎ পরের দিনের জন্য
রাতের বাস হোক বা তখন ইমিডিয়েটলি কোনো হচ্ছে ট্রান্সপোর্ট ইউজ করে যদি সেই ব্রাঞ্চে চলে যাওয়ার হয়। এছাড়াও আসলে স্টুডেন্টদের জন্য তো আসলে আমাদের ক্লাসই সব না। ক্লাসের পাশাপাশি আসলে ম্যাটেরিয়ালস প্রিপেয়ার করা থেকে শুরু করে ওদের যে বিভিন্ন এক্সামগুলো হচ্ছে, এই এক্সাম কোয়েশ্চেন সেট করা। তো এমন অনেকবার হয়েছে বাবলা, আমি এই এক্সপেরিয়েন্সগুলো আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বারবার করে মনে পড়ে যে সারাদিন ক্লাস নিয়েছি সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত। ক্লাস নিয়ে রাতের বেলা যখন রেস্ট করার কথা, তখন অফিস থেকে ফোন দিয়ে বলেছে, ভাইয়া এই উইকের কোয়েশ্চেনটা কিন্তু এখনো করা হয় নাই, প্লিজ একটু কোয়েশ্চেনটা করে দেন। তখন হয়তো দেখা যায় রাত আবার এমনও হয় যে আপনি রেস্ট করছেন এর মাঝখানে না, আপনি এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করছেন বাসে, হ্যাঁ বাসের মধ্যে এক্স্যাক্টলি আপনার প্রশ্ন করতে করতে যেতে হচ্ছে বা কোনো একটা ম্যাটেরিয়ালস চেক করতে হচ্ছে। একদম মানে এইটা তো খুবই কমন। ওইটাই বললাম যে ক্লাস শেষ করে রেস্টের যে আওয়ারটা, সেই আওয়ারটাতেও দেখা যাচ্ছে যে হয়তো কোয়েশ্চেন প্রিপারেশন কিংবা ম্যাটেরিয়ালস চেক, এই অনেক ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে করে ফেলতে হয়। তো এইভাবে করে একটা অ্যাডমিশন সিজনে স্পেসিফিক্যালি চিল করার টাইম বলতে আসলে টাইমই থাকে না, সেখানে চিল করাটা আসলে বলা বাহুল্য। তো এছাড়াও তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে অবশ্যই একটা ব্রাঞ্চে কোথাও ক্লাস নিতে গেলে যদি হ্যাঁ ক্লাস কিছুটা হয়তো 2 দিন বা 3 দিনের জন্য ক্লাস নিতে যাওয়া হয়, সেই ক্ষেত্রে হয়তো হ্যাঁ একদিন ক্লাস শেষ করে সেই দিনটা হয়তো একটু আশেপাশে ঘোরার একটা সুযোগ থাকে, তখন আসলে অবশ্যই ভালো এর সাথে লাগে। একটা সম্পূরক প্রশ্ন হ্যাঁ যে অ্যাডমিশন সিজনে তো আসলে উদ্ভাসের যারা শিক্ষক বেশিরভাগই আসলে মানে নিঃশ্বাস নেওয়ার মতো সময় থাকে না, একদমই বিশেষ না। করে যাদেরকে অনলাইনে দেখা যায় হুম, হুম। ভাইয়াদেরকে এমন হয় সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফলাইন ক্লাস নিয়ে এসে এরপর স্টুডিওতে ঢুকে যেতে একদম হয়, ক্লাস অবশ্যই, নিতে হয়। এটা তো কমন কেস। হ্যাঁ কিন্তু এর পাশাপাশি স্টুডেন্টরা মনে করে যে অ্যাডমিশন সিজন তো 3 থেকে 4 মাস, হয়তো ভাইরা 3-4 মাস পরিশ্রম করে বাকি 6 থেকে 7 মাস আসলে শুয়ে বসেই কাটায়। এই আচ্ছা বিষয়টা আসলে সত্য কিনা? আচ্ছা, এইটার অ্যান্সার তো অলরেডি বোধহয় আমি দিয়েই ফেলেছি যে ওদের জন্য অ্যাডমিশন সিজন হচ্ছে 4 মাস, 3 থেকে 4 মাস। কিন্তু সত্যি কথা বলতে আমাদের জন্য 12 মাস। আমাদের জন্য 12 মাস। কেননা ওদেরকে যে বইগুলো আমরা উদ্ভাস থেকে দিয়ে থাকি, এই বই প্রিপারেশন তো আসলে থ্রু আউট দ্য ইয়ার এটার কাজ চলতে থাকে। বই বানানো থেকে শুরু করে, এবং একটা বই বানাতে যে পরিমাণ এফোর্ট আসলে দেয়া হয়, সত্যি কথা বলতে এই এফোর্ট মানে স্টুডেন্টরা, আমি জানি না যে আমার স্টুডেন্টরা যারা এটা দেখতেছে বা যারা অবশ্যই যেসব অডিয়েন্সরা যারা এই ভিডিও দেখবেন, তারা অবশ্যই এই ব্যাপারে অবশ্যই একমত হবেন যে উদ্ভাস এখনো পর্যন্ত আমরা যেভাবে করে ম্যাটেরিয়ালস এর জায়গাটা একদম স্ট্রংলি ধরে রেখেছি, তো স্টুডেন্টরা নিঃসন্দেহে এটাতে অনেক বেশি হেল্প একটা পায় অবশ্যই। তো সেটার আর জন্য ভাইয়া এটা আমি যদি ভুল না করি, হুম, আমাদের এবছর যে ভার্সিটি 2024 অ্যাডমিশন সিজন হয়তো 2 মাস 2.5 মাস ধরে শুরু হয়েছে, হ্যাঁ কিন্তু আপনারা বইয়ের কাজটা বা আমরা বইয়ের কাজটা কিন্তু গত বছর থেকে শুরু করেছি। এটা এক্স্যাক্টলি হয়তো অনেক আমাদের ভার্সিটি স্টুডেন্ট হয়তো জানেও না না যে আমরা আমি ওদের সাথে মানে যতটুকু ক্লাসে গল্প করেছি যে আসলে গত বছর ভর্তি পরীক্ষা যখন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন থেকে শুরু করে একেবারে ওদের হাত পর্যন্ত বইটা পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা মানে দিন রাত আসলে এই পরিশ্রমটা করেছি। তো অবশ্যই এটা অনেক বড় একটা ব্যাপার। তবে আসলে এই লাইফটা বিন্দাস কিনা জানি না, তবে একটা জিনিস আমি বলতে চাই বাবলা, যে ফিলিংসটা কিন্তু বিন্দাস হয় যখন হচ্ছে আমাদের এই কষ্টগুলো স্টুডেন্টদের সফলতার মধ্যে দিয়ে আমাদের কাছে আসে, যে না ভাইয়া আমি অমুক জায়গায় চান্স পেয়েছি বা আমি লাইফে এই জায়গাটায় একটা অ্যাচিভমেন্ট পেয়েছি, এরকম খবরগুলো যখন আমাদের কাছে আসে, সত্যি কথা বাবলা, মানে তখন মনে হয় যে ইয়েস অফকোর্স আমার লাইফে অনেক বেশি আনন্দ আছে, আমার লাইফে অনেক চিল আছে। এবং হচ্ছে স্টুডেন্টদের সাথে যখন আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স শেয়ারিং গুলো হয়, তারা তাদের লাইফের এক্সপেরিয়েন্স গুলো যখন আমাদের সাথে শেয়ার করে, ইয়েস অফ কোর্স মানে দ্যাটস রিয়েলি মেমোরেবল মোমেন্টস ফর অল অফ আস আই গেস। চমৎকার। তাহলে এবছরও আপনি বা আমাদের যে টিম, আমরা যারা ভার্সিটি জন্য দিনরাত কাজ করে যাচ্ছে, হ্যাঁ পরিশ্রমটা ডেফিনিটলি অনেক টিচারকে দেখি যে দিন শেষে ভাইরা যখন আমাদের অফিসে আসে যে দেখি টায়ার্ড হয়ে গিয়েছে, বা মাঝে মধ্যে অনেক সিনিয়র টিচার 1-2 দিনের জন্য রেস্ট চান কারণ হুম, গলা ভেঙে যায়। অবশ্যই এতটা পরিশ্রম মানে তাদেরকে দেখে বোঝা যায় তারা শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু মনোবল কিন্তু কারো ভাঙে নাই, না সবার না মানে একদম এক্স্যাক্টলি ওই যে বললাম বাবলা, দিন শেষে সবার মনের মধ্যে একটা জিনিস থাকে যে স্টুডেন্ট যেন আমাদের থেকে বেস্ট ফিডব্যাকটা পায়, এবং স্টুডেন্টরা যখন আমাদের কাছে কোনো কিছু জানতে চায় বা তারা যখন নিজে থেকে আমাদের কাছে আরো কোয়েশ্চেন্স নিয়ে আসে, তখন আসলে সারা দিনের টায়ার্ডনেস বলো বা সারা দিনের যে ক্লান্তি বা যেটাই বলো না কেন, এটা কিন্তু মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়। এবং আমরা ফিল করি যে না, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি স্টুডেন্টদেরকে বেস্ট সার্ভিসটা দিতে পারি, তাহলে
আমাদের সব থেকে বড় সার্থকতা ওই ক্ষণিকের মানে শারীরিকভাবে খারাপ লাগার যে ইস্যুটা, এটা কিন্তু মানে আর একেবারেই নিজেদের কাছে ফিল হয় না। চমৎকার, থ্যাংক ইউ ভাইয়া। এর মধ্য দিয়ে প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের 3টা সেগমেন্ট শেষ হচ্ছে এবং আমরা জানতে পারলাম যে সিফাত ভাই অ্যাজ এ মানুষ, আমরা তো টিচার হিসেবে তাকে সবসময় দেখেছি তিনি 100তে 100, কিন্তু অ্যাজ এ মানুষ তার সাথে কথা বলে বুঝতেই পারছো মানুষটা একটু ডিপ্লোমেটিক হলেও কিন্তু অনেস্টলি অ্যান্সার দিয়েছে প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, সিফাত ভাইকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এরকম আরো এপিসোড নিয়ে অন্য প্রিয় ভাই আপুদেরকে নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। তবে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন যে নেক্সট এপিসোডে আপনাদের কোন প্রিয় ভাইয়া বা আপুকে আপনারা দেখতে চান। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী এপিসোডগুলোতে আমাদের গেস্ট লিস্ট ঠিক করব। তো সিফাত ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ বাবলা, অসংখ্য ধন্যবাদ। আর আমি শিওর স্টুডেন্টরা নেক্সট এপিসোডে তোমাকেই দেখতে চাইবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। অ্যান্ড প্রিয় দর্শক মণ্ডলী, আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।